আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ না বোর্ডে কি লেখা আছে? মাইটোকন্ড্রিয়ার অজানা গল্প। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আজকে আমরা এমন সব গল্প পড়বো, মানে এমন একটা গল্প জানবো যেটা তোমরা কেউ জানতে না আগে। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? তোমরা কারা কারা কোন গ্রুপ থেকে প্রেজেন্ট আছো? সবাই গ্রুপের নাম সহ হচ্ছে প্রেজেন্ট লিখে প্রেজেন্ট লেখো কমেন্টে। আচ্ছা, শুরু করে দিই। আচ্ছা, পাঞ্জাবিওয়ালা ভাইয়া না? হ্যাঁ, আজকে পাঞ্জাবি পরে ক্লাস নিব তোমাদের। আচ্ছা দেখো, আমরা আজকের ক্লাসটাতে মূলত মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তো আমরা সকলেই সবকিছু জানি, কিন্তু আসলে ভাইয়া মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা এখনো সবকিছু জানো না। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এমন অনেক মজার মজার ঘটনা আছে, অনেক মজার মজার গল্প আছে যেগুলো তোমরা এখনো জানো না। সেরকম একটা গল্প আজকে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আজকে আমরা পড়বো, জানবো, তোমাদের আমি জানাবো। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইতিহাস, মাইটোকন্ড্রিয়ার অজানা গল্প এবং মাইটোকন্ড্রিয়ার ইতিহাস। তবে মাইটোকন্ড্রিয়ার অজানা গল্পটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ইতিহাস। এখানে আসলে মাইটোকন্ড্রিয়ার ইতিহাস সম্পর্কে বলা হবে। আসলে মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার, মানে কিভাবে মাইটোকন্ড্রিয়া তৈরি হলো, তা সে কিভাবে হচ্ছে পৃথিবীতে আসলো, হ্যাঁ, কিভাবে সে আমাদের শরীরের মধ্যে আসলো, কিভাবে সে হচ্ছে কি বর্তমানের মাইটোকন্ড্রিয়াকে আমরা যে চিনি সেই মাইটোকন্ড্রিয়া আসলে কিভাবে আসছে, এই কথাটাই আজকে আমরা হচ্ছে কি জানবো। প্রেজেন্ট খুবই কম, 67 জন মাত্র। বাকিরা কই? তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করো। 100 পার করো, লাইভে 100 জন যেন ভিউ, 100 জনের বেশি যেন থাকে। এখন 66 জন আছে। আচ্ছা, আমি শুরু করি, শোনো দেখো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষে থাকে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া 300 থেকে 400টা করে থাকে। প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, কোষে 300 থেকে 400টি, মানে প্রতি কোষে, প্রতিটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টা করে প্রতিটা কোষে।
আবার কিছু কিছু কোষে আরো বেশিও থাকতে পারে, সেটা সেটা হচ্ছে ডিপেন্ড করে কোষটা কিরকম সেটার উপর, ঠিক আছে? তাহলে প্রতি কোষে আমরা যদি অ্যাভারেজ ধরি তাহলে 300 থেকে 400 করে মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা কোষে থাকতেছে। এখন এই মাইটোকন্ড্রিয়া গুলো আসছে কোথা থেকে? তোমরা কি কখনো চিন্তা করছো মাইটোকন্ড্রিয়া গুলো কোথা থেকে আসছে? তো মাইটোকন্ড্রিয়া গুলো কোথা থেকে আসছে সেটা জানার জন্য আগে আমাদের হচ্ছে গিয়ে পুরো জীবজগতের একদম শুরুর ইতিহাসটা জানতে হবে। মানে প্রথম জীব থেকে কিভাবে হচ্ছে গিয়ে বর্তমানের হচ্ছে মানুষগুলো যে আমরা আসছি। তো দেখো 380 কোটি বছর পূর্বে প্রথম জীব আমরা পাইছিলাম, তারা ছিল অবায়বীয় জীব। পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটছিল 400 কোটি বছর বা 380 কোটি বছর আগে। তো 380 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটছিল। ওই সময় পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না, নো অক্সিজেন, কোনো অক্সিজেন নাই। এবং ওই সময় পৃথিবীতে অবায়বীয় জীব ছিল। তো সব মানে যত জীব ছিল পৃথিবীতে সবাই কি অবায়বীয় ছিল। খুবই সিম্পল, ব্যাপারটা হচ্ছে কি ইজিলি লজিক্যালি বোঝা যাচ্ছে। অক্সিজেন নাই, অক্সিজেন যদি না থাকে তাহলে যারা বায়বীয় মানে যারা হচ্ছে অক্সিজেন ব্যবহার করে যারা বাঁচে, যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না এমন জীব তো পৃথিবীতে থাকবে না, তাই না? যারা অক্সিজেন ছাড়াই বাঁচে তারা কি অবায়বীয়, যারা বাতাস ছাড়াই বেঁচে থাকতে পারে। অক্সিজেন তো বাতাসেই থাকে, তাহলে যারা বাতাস ছাড়া বেঁচে থাকতে পারে মানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে তারাই কিন্তু অবায়বীয় জীব। তাহলে এই অবায়বীয় জীবগুলোই 380 কোটি বছর আগে পাওয়া যেত, এবং ওই সময় অক্সিজেন ছিল না জন্যই অবায়বীয় জীবগুলোকে পাওয়া যেত। এখন এর থেকে বেশ প্রায় 60 কোটি বছর পর 320 কোটি বছর আগে তখন কি হলো, দেখা গেল কি পৃথিবীতে কিছু সালোক সংশ্লেষণকারী জীব দেখা যাচ্ছে। সালোক সংশ্লেষণকারী জীব মানে এমন সকল জীব যারা সালোক সংশ্লেষণ করতে পারে, যারা সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষণ করলে কি হবে? অক্সিজেন তৈরি হবে না, প্রোডাকশন অফ অক্সিজেন। এই জীবগুলো অক্সিজেন প্রডিউস করে করে পরিবেশে অক্সিজেন ছেড়ে দিত। তো এরকম চলতে চলতে এমন একটা সময় আসে যে পরিবেশে অক্সিজেন পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং সেটা বাড়তে বাড়তে দেখছো 250 কোটি বছর আগে পৃথিবীতে অক্সিজেন পরিমাণ বাড়তে বাড়তে এই যে বর্তমানে যে 20% যে পৃথিবীতে অক্সিজেন আছে 20% 21% এই অবস্থায় আসে পৌঁছেছে, ঠিক আছে? তাহলে এই অবস্থার জন্য দায়ী কারা? সালোক সংশ্লেষণকারী জীবরা, এরা অক্সিজেন প্রডিউস করছিল। এখন এখানে কথা হচ্ছে দেখো 250 কোটি বছর আগে অক্সিজেন পৃথিবীতে চলে আসছে। অক্সিজেন আসার পর পৃথিবীতে বায়বীয় জীবের আবির্ভাব ঘটবে, কারণ অক্সিজেন আছে তো অক্সিজেনকে ব্যবহার করে বিভিন্ন কিছু কিছু জীব আসবে এরকম, যারা অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করবে। ওই শক্তিগুলো ব্যবহার করে তারা বেঁচে থাকবে, এই জন্য বায়বীয় জীবের আবির্ভাব ঘটবে। এখন এটা চিন্তা করো, এই অক্সিজেনগুলো কিন্তু অবায়বীয় জীবদের জন্য বিষের মতন হয়ে গেছে, কারণ তারা তো অক্সিজেন ব্যবহার করতে পারে না। অক্সিজেন ব্যবহার যেহেতু তারা করতে পারে না, তাহলে অক্সিজেন তাদের জন্য কোনো কাজে আসতেছে না। এখন 250 কোটি বছর আগে যেসব জীবরা হচ্ছে গিয়ে অক্সিজেন ব্যবহার করতে পারতো, এরা কারা জানো? এই বায়বীয় জীবরা কারা? এখানে একটা জিনিস খেয়াল করো, এই অবায়বীয় জীব, এই সালোক সংশ্লেষণকারী জীব, এই বায়বীয় জীব, এরা সবাই কিন্তু এককোষী। আমি কিন্তু লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, সবাই কি? সবাই হচ্ছে এককোষী। এখানে আরো একটা কথা আছে, এরা সবাই এককোষী, পাশাপাশি এরা সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। সবাই কি? এরা ব্যাকটেরিয়া। এরা সবাই হলো ব্যাকটেরিয়া। এই কথাটা মনে রাখবা, কাজে দিবে। বিদ্রোহ 380 কোটি বছর আগে, 320 কোটি বছর আগে, 250 কোটি বছর আগে, এই যে এই সময়গুলোতে আমি যে জীবগুলোর কথা বলতেছি, অবায়বীয় জীব, সালোক সংশ্লেষণকারী জীব, বায়বীয় জীব, সবগুলা জীব সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। সবাই কি? সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এই যে ব্যাকটেরিয়াগুলো, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলো এখন দেখো এখানে একটা ঘটনা ঘটবে। 250 কোটি বছর আগে এই যে ব্যাকটেরিয়াগুলো যারা অক্সিজেন ব্যবহার করে করতে পারে, শ্বসন করতে পারে। বায়বীয় জীব কি করতে পারবে? বায়বীয় জীব শ্বসন করতে পারে, শ্বসনকারী। এরা হচ্ছে শ্বসনকারী, বায়বীয় জীবরা হচ্ছে শ্বসনকারী, এরা শ্বসন করতে পারবে এবং এরা সবাই ব্যাকটেরিয়া। এখন কথা চিন্তা করো, ব্যাকটেরিয়া হচ্ছে শ্বসন করতে পারে, এবং তোমরা কিন্তু ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আগে থেকেই জানো। কি কি বৈশিষ্ট্য জানো? ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য কি কি জানো সেটা আমি এখানে লিখি। ব্যাকটেরিয়া এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াতে প্রকৃত নিউক্লিয়াস নাই। প্রকৃত নিউক্লিয়াস
নাই। ব্যাকটেরিয়াতে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস নাই। তাহলে কোন নিউক্লিয়াস আছে? আদি নিউক্লিয়াস আছে। এখন আদি নিউক্লিয়াস বলতে কোন নিউক্লিয়াসকে বোঝানো হয় জানো? আদি নিউক্লিয়াস বলতে আসলে বোঝানো হয় এমন একটা জিনিস যার কোনো মেমব্রেন নাই, মানে এমন একটা নিউক্লিয়াস যার কোনো মেমব্রেন নাই, যার ভিতরে কোনো রস নাই, মানে কোনো নিউক্লিওপ্লাজম নাই, যার হচ্ছে কোনো নিউক্লিওলাস নাই, শুধু আছে কি, শুধু হচ্ছে অল্প কিছু ডিএনএ আছে, ডিএনএ গুলো পেঁচানো পাঁচানো অবস্থায় ক্রোমোজোমের মতো একটা আকৃতি তৈরি করছে। তাহলে এখানে ডিএনএ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে? তাহলে এখানে শুধু ডিএনএ থাকে। কি থাকে? শুধু ডিএনএ। এবং এই ডিএনএটা হয় হচ্ছে বৃত্তাকার। শুধু বৃত্তাকার ডিএনএ পাওয়া যাচ্ছে। দেখো, শুধু বৃত্তাকার ডিএনএ পাওয়া যাচ্ছে। আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোনো প্রকৃত নিউক্লিয়াস পাচ্ছি না, শুধু বৃত্তাকার ডিএনএ পাচ্ছি। এবং এবং 3 নম্বর বৈশিষ্ট্য তোমরা সকলেই জানো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোর সাইটোপ্লাজমে কোনো ধরনের অঙ্গাণু থাকে না। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে কোনো মাইটোকন্ড্রিয়া পাবো না, এখানে কোনো ক্লোরোপ্লাস্ট পাবো না, কোনো গলগি বডি নাই, কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কোনো লাইসোসোম নাই, হ্যাঁ, কোনো কিছু নাই। শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা কি? রাইবোসোম আছে। শুধু কি আছে? শুধু রাইবোসোম। রাইবোসোম আছে। রাইবোসোম আছে, শুধুমাত্র রাইবোসোম আছে, আর কিছু নাই। এখন এখানে ঘটনা হচ্ছে কি, এই রাইবোসোম আছে, সাইটোপ্লাজম কোনো অঙ্গাণু নাই। মানে কি? ধরে রাখবা, এই ব্যাপারটা মাথায় ঢুকায় নাও। মাইটোকন্ড্রিয়া কিন্তু নাই। মাইটোকন্ড্রিয়া কি একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই? অঙ্গাণু না? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু নাই। ব্যাকটেরিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই। চিন্তা করো তো, ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, ব্যাকটেরিয়া তাহলে কিভাবে বায়বীয় জীব হয়? সে কিভাবে শ্বসনকারী জীব হয়? চিন্তা করো, চিন্তা করো। ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে সে কিভাবে শোষণ করতেছে? শোষণ করার জন্য তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া লাগবে। মাইটোকন্ড্রিয়া ছাড়া কি শোষণ করা সম্ভব? তাহলে ব্যাকটেরিয়া কিভাবে শোষণ করতেছে? ব্যাকটেরিয়া শোষণ করে তার কোষ ঝিল্লির মাধ্যমে। লিখে রাখো, ব্যাকটেরিয়া অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে ব্যাকটেরিয়া শোষণ করে? ব্যাকটেরিয়া শোষণ করে কোষ ঝিল্লির মাধ্যমে। আমি এটা এখানে লিখতেছি, ব্যাকটেরিয়া শোষণ করে কোষ ঝিল্লির সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির সাহায্যে শোষণ করে। এখন ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির সাহায্যে কিভাবে শোষণ করতে পারে? দেখো, একটা জিনিস খেয়াল করো। এই যে মাইটোকন্ড্রিয়া না, এটা তো মাইটোকন্ড্রিয়া। এখন দেখো, মাইটোকন্ড্রিয়াতে এই যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু বাইরের দিকে একটা প্রাচীর আছে, ভিতরের দিকে একটা প্রাচীর আছে, মানে মেমব্রেন আছে আর কি। বাইরের দিকে একটা মেমব্রেন আছে, ভিতরের দিকে একটা মেমব্রেন আছে। মানে এটা হচ্ছে বাইরের মেমব্রেনটা। দেখো, এটা হচ্ছে বাইরের মেমব্রেনটা। মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন হচ্ছে এটা। আচ্ছা, এই যে বাইরের একটা মাইটোকন্ড্রিয়া, বাইরের একটা মেমব্রেন আছে, আর ভিতরে এটা হচ্ছে ভিতরের মেমব্রেন, এটা হচ্ছে ভাঁজ করা মেমব্রেন, ভিতরের ভাঁজ করা মেমব্রেন। দেখো, মাইটোকন্ড্রিয়ার বাইরের এটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর এটা হচ্ছে ভিতরের এই যে ভাঁজ করা মেমব্রেনটা। ঠিক আছে? তাহলে দুইটা মেমব্রেন আছে মাইটোকন্ড্রিয়া, একটা বাইরের সোজা মেমব্রেন আর ভিতরের ভাঁজ করা মেমব্রেন। এখন দেখো, এই মেমব্রেন গুলোর মধ্যে, মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেন গুলোর মধ্যে দেখো, ভিতরের মেমব্রেনে অনেক হচ্ছে কি আছে? তরল পদার্থ আছে। ঠিক আছে? ভিতরের মেমব্রেনে অনেক তরল পদার্থ আছে।
এই যে ফোটা ফোটা যেগুলো দিছি এগুলো দিয়ে আমি হচ্ছে কি বুঝাচ্ছি যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তরল পদার্থ, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা তরল পদার্থ। এখন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা তরল পদার্থ, কার কার মধ্যে আছে, ভিতরের মেমব্রেন দিয়ে যে ভিতরে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে এর ভিতর আছে। হ্যাঁ, এখন দেখো ভিতরের মেমব্রেনের এই যে মেমব্রেনের শরীরটা, মেমব্রেনের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিন লাগানো থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোটিন লাগানো থাকে। এটা পুরো মেমব্রেন জুড়ে আছে প্রোটিনগুলো, ঠিক আছে, পুরো মেমব্রেন জুড়ে আছে, সব জায়গায় পাবা, সব জায়গায়, কোনো জায়গা বাকি নেই। দেখো আমি কিন্তু সব জায়গায় এরকম লাল লাল, সব জায়গায় আমি এরকম লাল লাল হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করে দিছি। এগুলো না আসলে অক্সিজন, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বইতে পাবো অক্সিজন নাম, অক্সিজন, ঠিক আছে, এগুলো আসলে প্রোটিন দিয়ে তৈরি হয় এই জিনিসগুলো। এবং এগুলোর কাজ কি জানো, এই প্রোটিনগুলোর মধ্যে তোমার হচ্ছে এটিপি তৈরি হয়, প্রোটিনগুলো আসলে এটিপি তৈরিতে ব্যবহার হয়, এই প্রোটিনগুলোর মধ্যে আসলে এটিপি তৈরিতে এই প্রোটিনগুলো ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে দেখো এই মাইটোকন্ড্রিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কিছু মিল আছে। আমি যদি একটা ব্যাকটেরিয়া আঁকি, আমি যদি একটা ব্যাকটেরিয়া আঁকি, কোথায় আঁকবো ব্যাকটেরিয়া, আমি একটা হচ্ছে কি এখানে আঁকি, এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে এই যে এটা হচ্ছে বাইরের মেমব্রেন, হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াতে হচ্ছে কি এরকম গোলাকার বিভিন্ন ইয়া থাকবে, এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে, এটা হচ্ছে কি ডিএনএ। তারপর এখানে হচ্ছে রাইবোজোম থাকবে বিভিন্ন, রাইবোজোম রাইবোজোম রাইবোজোম, তো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ডিএনএ আছে, রাইবোজোম আছে, আর কোনো সাইটোপ্লাজম অঙ্গন আছে নাই। তো এর মধ্যে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি এরকম তরল পদার্থ থাকবে সাইটোপ্লাজমের মতন, সাইটোপ্লাজমের মতন তরল পদার্থ থাকবে, কিন্তু সাইটোপ্লাজমে এই রাইবোজোম বাদে আর কিছু থাকবে না। এগুলো সাপোজ ধরে নাও এগুলো হচ্ছে কি রাইবোজোম, রাইবোজোম বাদে আর কিছু থাকবে না, এরকম হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে। তো এখানে এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা, এই ব্যাকটেরিয়ার এই মেমব্রেনটা হচ্ছে গিয়ে তোমার এখানে শোষণের মতন কাজ করবে। এই মেমব্রেনটা দিয়ে হচ্ছে সে শোষণ করবে। দেখা যাবে যে ওই যে ওইখানে যে মেমব্রেন গুলো দেখো না, এখানে যে এরকম প্রোটিন প্রোটিন লাগানো আছে, ওরকম ব্যাকটেরিয়ার শরীরেও এই এর হচ্ছে এই ব্যাকটেরিয়ারও এই মেমব্রেনে কোষঝিল্লিতে বিভিন্ন প্রোটিন লাগানো থাকবে। এই প্রোটিনগুলো ব্যবহার করে সে হচ্ছে শোষণ করবে, বুঝছো, এই প্রোটিনগুলো ব্যবহার করে সে কি করবে, শোষণ করবে। এখন এই মেমব্রেনটা না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় কি, এই মেমব্রেনটা হচ্ছে কি ভাঁজ হয়ে থাকে, বিভিন্ন সময় ভাঁজ হয়ে থাকে, দেখা যায় যে এরকম এরকম ভাঁজ হয়ে আছে, এরকম এরকম ভাঁজ হয়ে আছে, ঠিক আছে, এরকম ভাঁজ থাকতে পারে, ভাঁজ নাও থাকতে পারে। তো এরকম ভাঁজ হয়ে থাকে, ভাঁজ থাকলে সুবিধাটা কি, ভাঁজ থাকলে সুবিধা হচ্ছে গিয়ে বেশি প্রোটিন লাগানো থাকতে পারবে, বেশি প্রোটিন যদি লাগানো থাকে বেশি বেশি এটিপি তৈরি হবে, বেশি বেশি এনার্জি তৈরি হবে, এর জন্য হচ্ছে এরকম ভাঁজ করে দেওয়া থাকে। আর এখানে ভাঁজ করে, এখানে যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলোরও একই উদ্দেশ্য, ভাঁজ বেশি থাকলে প্রোটিন বেশি লাগা রাখতে পারবে, আর প্রোটিন যদি বেশি থাকে বেশি বেশি এটিপি তৈরি করতে পারবে, এই জন্য কিন্তু এখানেও ভাঁজ দেওয়া থাকে। আর এখানেও ভাঁজ দেওয়ার ওই একই হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য। এখন চিন্তা করো এই ব্যাকটেরিয়া আর ওই হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু মিল পাও কিনা, একটা জিনিস কিন্তু ওই মাইটোকন্ড্রিয়া, এখন দেখো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কি এরকম মেমব্রেন আছে ভাঁজ করা, ব্যাকটেরিয়াতে এরকম ভাঁজ করা মেমব্রেন আছে, মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে গিয়ে এই যে এরকম মেমব্রেনের সাথে লাগানো প্রোটিন আছে। দেখো ব্যাকটেরিয়াতে মেমব্রেনের সাথে লাগানো এরকম প্রোটিন আছে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, দেখো ব্যাকটেরিয়াতে দেখো ডিএনএ আছে, রাইবোজোমও আছে, মাইটোকন্ড্রিয়াতে কি আছে, আমি কিন্তু লিখি নাই, আছে কি নাই তোমরা কি বলো, মাইটোকন্ড্রিয়াতে এই যে মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছি, এখানে ডিএনএ আছে কি নাই, তোমরা আমাকে উত্তর দাও, কমেন্টে আমাকে উত্তর দাও, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ এবং রাইবোজোম এই দুটো জিনিস থাকবে কি থাকবে না। আচ্ছা তোমাদের কমেন্টটা একটু পড়ি।
আচ্ছা, অনেকেই কমেন্ট করতে পারছে না, কেন কমেন্ট করতে আচ্ছা, ভিডিওতে একটু প্রবলেম এসেছিল, এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? আমার কথা শোনা যাচ্ছে না? পার্টিসিপেন্টও কমে গেছে। আচ্ছা, যাই হোক, দেখো আমি যে কথাটা বলতেছিলাম, দেখো ব্যাকটেরিয়ার সাথে এই মাইটোকন্ড্রিয়া অনেক কিছু কিন্তু মিলে গেল। দেখো, এর কাছে প্রোটিন আছে, অক্সিজেন আছে, এর কাছে কিন্তু প্রোটিন বা অক্সিজেন আছে, এর কাছে হচ্ছে গিয়ে মেমব্রেন এরকম ভাঁজ আছে, এর মেমব্রেনও কিন্তু ভাঁজ আছে। তো এই ব্যাকটেরিয়ার কাছে দেখো এই যে তরল পদার্থ, এর মধ্যে যে ভিতরে মেমব্রেন তরল পদার্থ আছে। দেখো এর কাছে বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোসোম আছে। এখানে আমি কোনো বৃত্তাকার ডিএনএ রাইবোসোমের কথা বলিনি। বৃত্তাকার ডিএনএ রাইবোসোম কি মাইটোকন্ড্রিয়ায় থাকবে কিনা সেটা তোমরা আমাকে বলো। রাইবোসোমে কি বৃত্তাকার ডিএনএ থাকবে কি থাকবে না? বৃত্তাকার ডিএনএ এবং রাইবোসোম, আমি নিজেই বলি মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ থাকবে, এরকম বৃত্তাকার ডিএনএ মাইটোকন্ড্রিয়াতেও থাকবে। বৃত্তাকার ডিএনএ থাকবে, পাশাপাশি রাইবোসোমও থাকবে, অনেক রাইবোসোম থাকবে, এরকম অনেক রাইবোসোম থাকবে। নীল নীল কালার এগুলো হচ্ছে রাইবোসোম দেখাচ্ছে, ঠিক আছে? অনেক রাইবোসোম থাকবে। আমি এই 3-4টা দেখাইছি, কিন্তু রাইবোসোম অনেকগুলো থাকে। এরকম বৃত্তাকার ডিএনএ থাকবে, আবার রাইবোসোমও থাকবে। চিন্তা করছো, মাইটোকন্ড্রিয়া এমন একটা জিনিস যার নিজের একটা ডিএনএ আছে, হ্যাঁ, তার কাছে রাইবোসোমও আছে। তাহলে কি সে প্রোটিন তৈরি করতে পারবে না? এই রাইবোসোম ডিএনএ তার কাছে আছে, সেগুলো থেকে ব্যবহার করে প্রোটিনও তৈরি করতে পারবে। এন্ড ওর গায়ে যে এই যে অক্সিজেন গুলো, এই যে প্রোটিনগুলো লাগানো, এগুলো কিন্তু সে নিজেই তৈরি করছে, এগুলো সে নিজেই তৈরি করছে। দেখছো ব্যাপারটা কি মজার, ইন্টারেস্টিং একটা ব্যাপার। মাইটোকন্ড্রিয়া আর ব্যাকটেরিয়া, এদের মধ্যে বৈশিষ্ট্যের পুরোপুরি মিল। তার মানে কি মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কি ব্যাকটেরিয়া? উত্তর হচ্ছে ইয়েস। মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ হচ্ছে ব্যাকটেরিয়া। এন্ড মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ ব্যাকটেরিয়া কিভাবে, এটা এখন তোমাদের আমি বলবো। মাইটোকন্ড্রিয়া কিভাবে ব্যাকটেরিয়ার পূর্বপুরুষ, মানে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কিভাবে ব্যাকটেরিয়া, এই ঘটনাটা কিভাবে হইলো, কিভাবে ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ হইলো। একটা জিনিস খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের কোষে কোষে আছে, প্রত্যেকটা কোষে আছে। আমরা প্রকৃত কোষী, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। তার মানে কি প্রকৃত কোষের মধ্যে আদিকোষ ঢুকে গেছে, সেই আদিকোষটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে, এমন কিছু? চিন্তা করো, এই ঘটনাটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এই ঘটনাটাকে এন্ডোসিম্বায়োসিস বলা হয়। আমি হচ্ছে এই কথাগুলো মুছে ফেলি, এখানে যা যা লিখছিলাম এগুলো মুছে ফেলি। আচ্ছা, দেখো দেখো এখানে আমি একটা টার্মের কথা বলছি, সেটা কি এন্ডোসিম্বায়োসিস। এই এন্ডোসিম্বায়োসিস মানে কি? এন্ডোসিম্বায়োসিস মানে কি? এন্ডোসিম্বায়োসিসের, দেখো এন্ডোসিম্বায়োসিস হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় হচ্ছে প্রকৃত কোষের মধ্যে আদিকোষ ঢুকে পড়বে। এন্ডো মানে হচ্ছে ভিতরে, ভিতরে, আর সিম্বায়োসিস মানে হচ্ছে মিথজীবিতা। আচ্ছা,
এই এন্ডোসিম্বায়োসিস সম্পর্কে বলার আগে আমি আগে বলে ফেলি এই মাইটোকন্ড্রিয়া কিভাবে আমাদের কোষের মধ্যে আসছে। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে আসছে এন্ডোসিম্বায়োসিস পদ্ধতিতে। আর ও আমাদের কোষে কিভাবে আসছে? ও আমাদের কোষে আসছে হচ্ছে গিয়ে, দেখো মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কি একটা ব্যাকটেরিয়া না? দেখো মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কিন্তু একটা ব্যাকটেরিয়া, এবং আমি বলছি প্রথমে ছিল অবায়বীয় হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। দেখো একটা বড়, এটা একটা অবায়বীয় ব্যাকটেরিয়া, সাপোজ এটা হচ্ছে একটা অবায়বীয় 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 ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা অবায়বীয় ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এটা ডিএনএ, ঠিক আছে। এন্ড সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে এর পাশে আছে, সাপোজ পাশে একটা ছোট্ট করে সালোক সংশ্লেষণকারী না, সরি, বায়বীয় ব্যাকটেরিয়া বা শ্বসনকারী ব্যাকটেরিয়া, এই যে এরকম। এন্ড তার হচ্ছে গিয়ে ভিতরের দিকে তার ভিতরে মেমব্রেনটা হচ্ছে কি এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে তার মেমব্রেন, এরকম হচ্ছে তার মেমব্রেন। আচ্ছা, এটা হচ্ছে কি একটা বায়বীয় এটা হচ্ছে একটা বায়বীয় ব্যাকটেরিয়া যারা হচ্ছে সালোক সংশ্লেষণ করে, তাহলে সরি শ্বসন করে, শ্বসন। বায়বীয় ব্যাকটেরিয়া এরা কি করে? শ্বসন করে, শ্বসনকারী। আর এরা কিন্তু শ্বসন করতে পারে না। অবায়বীয় ব্যাকটেরিয়া হচ্ছে শ্বসন করতে পারে না, বায়বীয় ব্যাকটেরিয়া শ্বসন করতে পারে। এখন হবে কি, ওই টাইমে সবাই তো এককোষী ছিল, সবাই ব্যাকটেরিয়া ছিল, অবায়বীয় ব্যাকটেরিয়াগুলো বায়বীয় ব্যাকটেরিয়াদের ধরে ধরে খাইতো, বুঝছো, ধরে ধরে এদের বায়বীয় ব্যাকটেরিয়াদের খাইতো, খাদ্য হিসেবে গ্রহণ করতো। এখন ঘটনা হয়েছে কি, বায়বীয় ব্যাকটেরিয়া তো শক্তি তৈরি করতে পারে, অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে। তো অবায়বীয় ব্যাকটেরিয়া যখন বায়বীয় ব্যাকটেরিয়াকে খেয়ে ফেললো, তখন এ হচ্ছে গিয়ে এর শরীরের ভিতর ঢুকে পড়লো, এই যে শরীরের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে দেখো এর মধ্যে ও হচ্ছে কি এরকম হয়েছিল, এই যে ব্যাকটেরিয়াটা, আর হচ্ছে ভিতরের দিকে ওর কোষটা হচ্ছে কি এরকম, ও ভিতরের দিকে মেমব্রেনটা আবার এরকম হয়েছিল। এখন দেখো এটা হচ্ছে কি একটা কোষ যার একটা নিজস্ব ডিএনএ আছে, তার মধ্যে হচ্ছে আরো একটা হচ্ছে কোষ, ব্যাকটেরিয়া কোষ, বায়বীয় ব্যাকটেরিয়া, এ হচ্ছে ঢুকে পড়ছে। এখন এ তো কি খাইছিল খাবার হিসেবে, কিন্তু খাওয়ার পর দেখলো কি, আরে এ তো শক্তি তৈরি করতে পারে অক্সিজেনকে ব্যবহার করে, তাহলে একে দিয়েও আমি ব্যবহার করতে পারবো। এই হচ্ছে তখন কি করছে, এ কি হচ্ছে কি এর কাছে রেখে দিছে, ও বলছে তুমি হচ্ছে গিয়ে অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করো, আমি হচ্ছে ওই শক্তিকে ব্যবহার করে নিজে বেঁচে থাকবো, এন্ড তোমাকে আমি আশ্রয় দিছি, তুমি আমার এখানে একদম নিরাপদে থাকতে পারবা, তুমি আশ্রয় পাচ্ছ, আমি শক্তি পাচ্ছি। এই যে একজন আরেকজনের থেকে উপকার পাচ্ছে, এটাই কিন্তু মিথজীবিতা, ঠিক আছে। এন্ড একজনের শরীরের ভিতরে আরেকজন ঢুকে এই মিথজীবিতা ঘটাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্ডো, মানে ভিতরে, একজনের শরীরের ভিতরে ঢুকে আরেকজন মিথজীবিতা প্রকাশ করতেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্ডোসিম্বায়োসিস বা ভিতরের মিথজীবিতা, অন্তর্মিথজীবিতা, ঠিক আছে। তাহলে একটা অবায়বীয় ব্যাকটেরিয়া একটা বায়বীয় ব্যাকটেরিয়াকে এভাবে খেয়ে ফেললো। এই দেখো এখন হচ্ছে কি এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, এই সম্পর্কটাই কিন্তু হচ্ছে কি যুগ যুগ ধরে, তখন থেকে ওই যে কোটি কোটি বছর আগে এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা এখনো বিদ্যমান। তখন হচ্ছে কি এককোষী জীব ছিল, এরপর আস্তে আস্তে বহুকোষী জীব হয়েছে, সেই জীবগুলো আস্তে আস্তে আরো উন্নত হয়েছে, তারা আরো বেশি উন্নত হয়েছে, এবং আলটিমেটলি মানুষ তৈরি হয়েছে। সেই মানুষের শরীরেও প্রত্যেকটা কোষে কিন্তু এই মাইটোকন্ড্রিয়াটা আছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়া আসলে কই থেকে তৈরি হলো? মাইটোকন্ড্রিয়াটা তৈরি হলো ব্যাকটেরিয়া থেকে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে কি লাইভ ক্লাসে আসলে মাইটোকন্ড্রিয়ার এই গল্পটাই আজকে আমরা তোমাদের জানানোর জন্য আজকে আমি লাইভ ক্লাসে আসছিলাম। এন্ড আরো একটা উদ্দেশ্য আছে, আমি তোমাদের হচ্ছে গিয়ে আচ্ছা, একজন জিজ্ঞেস করছে হচ্ছে মিথজীবিতা মানে কি পরজীবিতা? না, মিথজীবিতা আর পরজীবিতার মধ্যে পার্থক্য আছে। দেখো, পরজীবিতা মানে হলো কি,
পরজীবিতা হচ্ছে একজনের ভিতর আরেকজন থাকবে ঠিকই, কিন্তু ওইখানে একজন উপকার পাবে আরেকজনের ক্ষতি হবে। যেমন আমার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে, যেমন আমার শরীরে কোনো করোনা ভাইরাস ঢুকলো, সে আমার শরীরে পরজীবী হিসেবে ঢুকছে, সে কিন্তু নিজে বেনিফিট পাচ্ছে, বংশ বিস্তার করতেছে, কিন্তু আমার শরীরে রোগ সৃষ্টি করতেছে, তাহলে আমার ক্ষতি হলো, তার উপকার হলো, এটাকে পরজীবিতা বলে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে অবায়বীয় ব্যাকটেরিয়া কোনগুলো? অনেক আদি প্রকৃতির ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, ওদেরকে হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া বলে। যেমন কিছু আর্কি ব্যাকটেরিয়া আছে, আর্কি মানে আদি, হ্যাঁ, আদি ব্যাকটেরিয়া আছে, তারা হচ্ছে অবায়বীয়, তারা অক্সিজেনকে ব্যবহার করতে পারে না, অক্সিজেন ছাড়াই তারা বেঁচে থাকে। আর অক্সিজেন ছাড়া তারা বেঁচে থাকে এবং অক্সিজেন তারা ব্যবহার করতে পারে না। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তাদের বলা হয় সালফার ব্যাকটেরিয়া, তারা কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ব্যবহার করে, H2S গ্যাস, H2S গ্যাসকে ব্যবহার করে। সালফাইড S ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে সালফার ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, এরা H2S কে ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন শুনো, আমাদের এই যে এত সুন্দর একটা ক্লাস করলাম, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই যে এত সুন্দর যে একটা গল্প বললাম, এরকম হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই কথাগুলো প্লাস তোমাদের হচ্ছে এইচএসসি রিলেটেড আরো যত ধরনের কথাবার্তা আছে, তোমাদের এইচএসসি হাতে খড়ি কোর্স সম্পর্কে তোমরা অনেকেই জানো, হ্যাঁ। তো এইচএসসি হাতে খড়ি কোর্সে তোমার মেইনলি হচ্ছে গিয়ে আমরা টোটাল জীববিজ্ঞানের 6টা চ্যাপ্টার, ফিজিক্সের 4টা চ্যাপ্টার, তারপর তোমার ম্যাথের 4টা চ্যাপ্টার এবং কেমিস্ট্রির 4টা চ্যাপ্টার, টোটাল 16টা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের এইচএসসি হাতেখড়ি কোর্সে খুব বিস্তারিত এবং খুব সুন্দর সুন্দর অনেকগুলো ক্লাস হবে। পুরো চ্যাপ্টারগুলো সম্পর্কে এমন এমন ধারণা দেওয়া হবে যেগুলো তোমরা একদম এইচএসসি পর্যন্ত তোমাদের কাজে লাগবে, এবং পুরো এইচএসসি এক্সামের জন্য তোমাদের যতটুকু তোমাদের নলেজ দরকার পুরোটুকুই তোমাদের এইচএসসি হাতেখড়ি কোর্সে তোমরা পেয়ে যাবে। তো এই এইচএসসি হাতেখড়ি কোর্সের একটা ব্যাচ অলরেডি চলতেছে, দ্বিতীয় ব্যাচ ঈদের পরে আসবে, তোমরা ইনশাআল্লাহ সবাই এই হাতেখড়ি কোর্সে জয়েন করবা। এবং বর্তমানে হচ্ছে গিয়ে সবচেয়ে হট যে আমাদের কোর্সটা আছে বিগ ব্যাং কোর্স, বিগ ব্যাং ব্যাচ, সরি, এনডিসি প্লাস এইচসিসি বিগ ব্যাং ব্যাচ, এটা সম্পর্কে তোমরা কয়জন জানো? এনডিসি প্লাস এইচসিসি বিগ ব্যাং ব্যাচ, এনডিসি প্লাস এইচসিসি বিগ ব্যাং, মানে এই কোর্সটাতে না আসলে মূলত তোমাদের কি দেওয়া হবে, হ্যাঁ, এই কোর্সে তোমরা যারা হচ্ছে নটরডেম কলেজ এবং হলি ক্রস কলেজের মতন স্বনামধন্য কলেজে তোমরা যারা তোমাদের কলেজ লাইফটা কাটাতে চাও, তাদের জন্য হচ্ছে এই এনডিসি প্লাস এইচসিসি বিগ ব্যাং ব্যাচ। কারণ হচ্ছে গিয়ে তোমার এডিসি এইচসিসি তোমরা সবাই জানো সেখানে অ্যাডমিশন টেস্ট হয়, এবং এই অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদেরকে প্রস্তুত করার জন্যই হচ্ছে গিয়ে এই ব্যাচের আমরা হচ্ছে গিয়ে এই ব্যাচটা নিয়ে আসছি, এই কোর্সটা নিয়ে আসছি, বুঝছো। এবং এই কোর্সে তোমরা হচ্ছে আমার লাইব্রেরি তোমার লিংক দেওয়া আছে, তোমরা সেখানে ওই লিংকে দেখতে পারো, আমার লাইব্রেরি লিংক দেওয়া আছে, সেখানে তোমরা দেখবা এই এনডিসি এইচএসসি বিগ ব্যাং ব্যাচে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা 21টা করে লেকচার পাচ্ছ। ম্যাথের জন্য 2 ম্যাথ আছে তোমাদের, সাধারণ গণিত আর উচ্চতর গণিত, প্রত্যেকটা গণিতে 21টা করে 42টা ক্লাস পাবা। তোমরা বায়োলজিতে 21টা ক্লাস পাবা, তোমরা হচ্ছে গিয়ে ফিজিক্সে 21টা ক্লাস পাবা, কেমিস্ট্রিতে 21টা ক্লাস পাবা। তাছাড়া বাংলা, ইংলিশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকেও কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমার ওই অ্যাডমিশন পরীক্ষায় আসে, সেগুলোর জন্য ওই 3টা চ্যাপ্টার, ওই 3টা সাবজেক্টের জন্য তোমরা টোটাল 21টা ক্লাস পাবা, বুঝতে পারছো? তো তোমরা এখানে টোটাল লেকচার পাচ্ছ 3 4 5 6, তোমরা টোটাল ক্লাস পাচ্ছ হচ্ছে গিয়ে 21 ইনটু 6, তোমরা টোটাল ক্লাস পাচ্ছ 126টা, টোটাল 126টা ক্লাস পাচ্ছ তোমরা। এই 126টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে মেইনলি এনডিসি ভর্তি পরীক্ষার, এনডিসি এইচএসসি ভর্তি পরীক্ষার যে রিটেন এক্সাম হয়
সেই রিটেন এক্সামে তোমাদেরকে এক্সামের জন্য তোমাদেরকে প্রস্তুত করে দেওয়া হবে। এরপর এখানে আমাদের এই বিগ ব্যাং ব্যাচে আরো একটা মজার ব্যাপার হচ্ছে কি, তোমরা প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের জন্য একটা স্পেশাল জুম সেশন থাকবে। একটা হচ্ছে জুম সেশন। এই জুম সেশনে তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে ওই ক্লাসের জন্য সব প্রবলেম সলভ করে নিতে পারবা, সব কোশ্চেনের আনসার দেওয়া হবে সেখানে, তোমাদের সব কোশ্চেনের অ্যানসার দেওয়া হবে। তোমার এই কি বলে, এই জুম সেশনে তোমরা সব কোশ্চেনের অ্যানসার পাবা। এরপর হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পর, কোনো তোমাদের এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ওই চ্যাপ্টারের উপর তোমাদের হচ্ছে কি টোটাল 10 মার্কের, ছোট ছোট চ্যাপ্টার হলে 10 মার্কের এবং বড় বড় চ্যাপ্টার হলে 20 মার্কের তোমরা হচ্ছে কি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, তোমরা এখানে জুম সেশনে তোমাদের সব কোশ্চেনের অ্যানসার পেয়ে যাচ্ছ। এরপর তোমার এই এনডিসি এনসিসি বিগ ব্যাং ব্যাচে তোমরা আরেকটা স্পেশাল জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে তোমরা যে এক্সামগুলো দিবা সেই এক্সামগুলো কিন্তু হচ্ছে কি একদম তোমাদের ক্যামেরা অন রেখে পুরো লাইভ এক্সাম নেওয়া হবে। গত বছর এনডিসি ভর্তি পরীক্ষায় যেভাবে এক্সাম নেওয়া হয়েছিল ঠিক সেম ভাবেই আমরা হচ্ছে এক্সামগুলো নিব, বুঝতে পারছো? তো চিন্তা করো ওইভাবে যদি তোমরা এক্সামগুলো দাও তাহলে তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে ওই মেইন এক্সামের জন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যেতে পারবা। এরপর তোমরা হচ্ছে গিয়ে এই কোর্সে তোমরা হচ্ছে টোটাল 3টা ভাইবা এক্সামের ফেস করবা। তোমরা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো যারা নিবে, তোমাদের এমডিসি এইচএসসি 18 ব্যাচ 19 ব্যাচের ভাইয়ারা, তোমরা তো 23 ব্যাচ, তোমরা কিন্তু এইচএসসি 23 ব্যাচ যারা এবার হচ্ছে কি এনএসসি তে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা 18 ব্যাচ 19 ব্যাচের ভাইয়াদের কাছে হচ্ছে কি ক্লাস করার সুযোগ পাচ্ছ এবং সেই ভাইয়া আপুরাই তোমাদের ভাইবাও নিবে। তোমরা টোটাল 3টা ভাইবা দেওয়ারও সুযোগ পেয়ে যাচ্ছ আমাদের এখানে এই ব্যাচটাতে। এবং তোমরা হচ্ছে কি এখানে টি শার্টও পেয়ে যাচ্ছ, আমাদের স্টুডেন্টস টি শার্ট তোমরা অবশ্যই দেখছো সবাই, আমরা সবাই আমাদের প্রোফাইল পিকচার দিছিলাম, সবাই গ্রুপ ফটো তুলছিলাম এই টি শার্টে। এই টি শার্টগুলো এই প্রিমিয়াম কোয়ালিটির এই টি শার্টও তোমরা হচ্ছে কি স্টুডেন্টস পেয়ে যাবা এই কোর্সে যদি তোমরা এনরোল করো, ঠিক আছে? আর এখানে তো আমাদের পাবলিকেশনের স্পেশাল বই তো আছেই, যে বইটা তোমরা যারা এই কোর্সে জয়েন করবা তারা হচ্ছে গিয়ে ওই এনডিসি অ্যাডমিশনের পাবলিকেশনের আমাদের স্টুডেন্টস পাবলিকেশনের স্পেশাল বইটা তোমরা 40% ডিসকাউন্টে পেয়ে যাবা। আচ্ছা, তো এনডিসি এসএসসি বিগ ব্যাং ব্যাচ তো গেল। এখানে আমরা হচ্ছে কি আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমরা হচ্ছে সাইফুল ভাই থেকে পেয়েছিল, তোমাদের সাইফুল ইমন ভাই থেকে পেয়েছিল, সেটা হচ্ছে এসএসসি 21 ব্যাচ যারা তোমরা, তোমাদের জন্য আমরা হচ্ছে কি এইচএসসি 23 একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছি। এইচএসসি 23 একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছি। সেই প্রোগ্রামে ওই এইচএসসি 23 প্রোগ্রামে তোমরা হচ্ছে তোমাদের জন্য খুব অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ রাখা হয়েছে। তোমাদের সেখানে ওই এইচএসসি 23 ওই প্রোগ্রামটাতে তোমরা যদি হচ্ছে রেগুলার ক্লাস করো, রেগুলার এক্সামগুলোতে অ্যাটেন্ড করো, যারা হচ্ছে এক্সামে হচ্ছে গিয়ে প্লেস করবে তাদের জন্য আমরা স্পেশাল সারপ্রাইজ প্রাইজ রাখছি, বুঝছো? তো তোমরা সবাই হচ্ছে কি ওইটার লিংকও হচ্ছে কি ওইটার পোস্টের লিংকও আমাদের হচ্ছে গ্রুপে আমার এই লাইভের পোস্টে দেওয়া আছে, তোমরা সবাই সেখান থেকে দেখে নিবা। এই লিংকগুলোতে ঢুকলেই তোমরা পুরো কোর্স দুটো সম্পর্কে সবকিছু জেনে যেতে পারবা। আর এইচএসসি 23 প্রোগ্রামটা ওটা কিন্তু একদম ফ্রি। তোমরা আমাদের যারা এসএসসি 21 ব্যাচ আছো তারা তো সবাই হচ্ছে শর্ট সিলেবাসের উপর আমরা যে ফ্রি লাইভ ক্লাসগুলো নিছিলাম, সবাই সুন্দর মতন তোমাদের রেসপন্স দেখে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। এই কারণে এই এইচএসসি 23 প্রোগ্রামটা আমরা তোমাদের জন্য একটা উপহার হিসেবে তোমাদেরকে দিচ্ছি, তোমাদের পুরস্কার হিসেবে দিচ্ছি, যে তোমরা এত বেশি সিনসিয়ার ছিলে, রেগুলার ছিলে, এই কারণে তোমাদেরকে পুরস্কার হিসেবে এই এইচএসসি 23 প্রোগ্রামটা আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। এখানে 5 সপ্তাহ, টোটাল 5 সপ্তাহ এখানে ক্লাস হবে। তোমরা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আইসিটি 5টা সাবজেক্টের উপর তোমরা ক্লাস করতে পারবা এবং এই 5টা সাবজেক্টের বিভিন্ন টপিক সম্পর্কে তোমরা বিভিন্ন বেসিক কনসেপ্টগুলো এই ক্লাসগুলোর মাধ্যমে জেনে যেতে পারবা এবং ওই কনসেপ্টগুলোর উপরেই হচ্ছে কি এক্সাম হবে। ওই এক্সামগুলোতে যারা হচ্ছে প্লেস করবে তাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রাইজ রাখা আছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে আমার পোস্টেরই হচ্ছে গিয়ে ক্যাপশনে তোমরা লিংকগুলো পেয়ে যাবে, তোমরা এই লিংকগুলোতে দেখে নিও, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে তোমাদের থেকে আজকে এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি।
তোমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।